প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। একদম পরীক্ষার মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। অনেকে প্রশ্ন করেছে যে স্যার খাতাটা কিভাবে তৈরি করব, কিভাবে ঠিকঠাক লিখব, ইতিহাস কিভাবে লিখব, পয়েন্টগুলো কি কটা দেব, এই সমস্ত বিষয় খুঁটিনাটি নিয়েই এবং গুরুত্বপূর্ণ ঠিকঠাক লেখা, সঠিক উত্তর লেখা পদ্ধতিটা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। কেমন? প্রথমে শুরু করি। মনে করো যে প্রথমে একটা পার্টে বাংলা দিয়ে শুরু করি। বাংলাটা মনে করো একটা প্রশ্নের 3টে পার্ট আছে। কিভাবে লিখব? একটা লাইনে কি লিখে আসবো? না, বিগত দিনের অভিজ্ঞতা আমাদের আছে, তবুও পরীক্ষার সময় আমরা ভুলে যাই। যাতে না ভুলে যাই তার জন্য এই ভিডিওটা দেয়া। কেমন? 3টে পার্ট। মনে করো এটা তোমার খাতা, এটা তোমার খাতা। এই খাতায় তুমি উত্তরটা লিখবে। এখানে এতটা মার্জিন দেবে উপরের দিকে, এদিকে মার্জিন দেবে এতটা, এই দিকে একটু কম হবে 1/2 ইঞ্চি, আর এই দিকে হয় 1.5 ইঞ্চি। নিয়ম হচ্ছে এটা। এবারে তুমি এখানে 1-এর ক দাগ লিখছো। মনে করো বাংলা 1-এর ক দাগে 3টে উত্তর লিখতে হবে। আমরা কিভাবে লিখব? প্রথম উত্তরটা এখান থেকে শুরু করব। তুমি এখানে বক্স দিয়েও লিখতে পারো। এখান থেকে শুরু করলাম। প্রথম পার্টের উত্তরটা আমাদের মনে করো এখানে গিয়ে শেষ হলো, কমপ্লিট। দ্বিতীয় পার্টের উত্তরটা আবার এইখানে আমি বক্স দিয়ে লিখতে পারি। ঠিক এইভাবে লিখে আসবো। বক্স দিয়ে বা প্যারা চেঞ্জ করে লিখে আসতে হবে, কিন্তু খবরদার খবরদার। এখানে শেষ হলো। তৃতীয় পার্টের উত্তরটা আবার এইখানে প্যারা চেঞ্জের এখানটা একটা বক্স দিও, দিয়ে এইভাবে উত্তরটা লিখে এসো। যা চাইছে উত্তরটা লিখে এসো। মনে করো এই উত্তরটা এখানে শেষ হলো। এতটা জায়গা আছে, মনে করো খাতার এতটা জায়গা আছে। কি করবে এতটা জায়গা? এই জায়গায় কি নতুন প্রশ্ন লেখা শুরু করবে? একদমই না। এই জায়গায় নতুন কোনো প্রশ্ন লেখা শুরু করবে না। তাহলে কি করব? এই জায়গাটা কি ফেলে রাখবো? এই জায়গাটা কি করব আমরা স্যার? এই জায়গাটা যেটা আছে ওই জায়গাটায় থাকবে। এই লেখাটা যখন কমপ্লিট হবে তখন তুমি তার নিচে বড় করে একটা দাগ টেনে দেবে। পরীক্ষক বুঝতে পারবে যে এই খাতার এই উত্তরটা বা এই প্রশ্নের এই উত্তরটা কমপ্লিট। পরীক্ষক দেখবে খাতার তার প্রত্যেকটি ভক্তি, একটা শ্রদ্ধা এবং ভালোবাসা জন্মাবে। দেখো এখানে তোমার আমার কারোর পাসপোর্ট সাইজের ছবি থাকবে না যে মুখ দেখে নাম্বার কি চিনে নাম্বার, কোনো ব্যাপার নেই। এখানে পাসপোর্ট সাইজের ছবি থাকবে, সেটা হচ্ছে খাতার গেট আপ। কীভাবে খাতাটা লিখছি, উত্তরগুলো আমি কিভাবে তৈরি করে দিচ্ছি তার ওপরে কিন্তু এটা নির্ভর করবে। সুতরাং আমি চাইবো ঠিক যেভাবে লেখাচ্ছি আমরা দেখাচ্ছি এইভাবে খাতাটা তৈরি করবে। তোমাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই ভিডিওটা দিচ্ছি যাতে নতুন করে ভুল না বা হয়। এবার মনে করে এই প্রশ্নটার উত্তর আমার আরও হবে, পরের পৃষ্ঠায় চলে যেতে পারে। হ্যাঁ, পরের পৃষ্ঠায় যেতে পারে। ঠিক পরের পৃষ্ঠা যেটা আছে ঠিক এইভাবেই থাকবে। পরের পৃষ্ঠাটা সেখানেও এরকম মার্জিন থাকবে, এখানেও 1/2 ইঞ্চি মার্জিন থাকবে, এখানেও ঠিক এইভাবে থাকবে। পরে এই প্রশ্নের উত্তরটা মনে করো পরের পৃষ্ঠায় তুমি লেখা শুরু করেছো, এইখানে শেষ হলো। তাহলে কি করবে? এতটা জায়গা ফাঁকা আছে, থাকুক ফাঁকা। এইখানেই তুমি আবার নিচে দাগ দিয়ে দেবে যে আমার এই প্রশ্নটার উত্তর এইখানে কমপ্লিট হচ্ছে। এইখানে লেখার আর দরকার নেই। পরের পৃষ্ঠা আবার নতুন করে এরকম দাগ নাম্বার দিয়ে ঠিক প্রত্যেকটা খাতা ঠিক এইভাবে প্রত্যেকটা প্রশ্ন ঠিক এইভাবে তোমরা লিখে আসবে। এটা কিন্তু তোমাদের কাছে বিশেষ ঘোষণা, এইভাবে করে আসবে। তাহলে বাংলার ক্ষেত্রে এরকম, সেম ইংরাজির ক্ষেত্রে এরকম, ভূগোলের ক্ষেত্রে এরকম, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ঠিক এইভাবে খাতাটা তৈরি করতে হবে। এটা যত মনে থাকে। একটা গেল। মনে করো খাতা আমি তৈরি করেছি, এই খাতাটা আমি তৈরি করেছি। এখানে মনে করো লিখতে হবে, আমরা লিখব। আমরা এখানে লিখেছি ভারতবর্ষ। দেখা গেল এটা ভুল হয়েছে, এখানে হবে ইংল্যান্ড। তাহলে আমরা কাটবো কীভাবে? ঠিক মাঝখান দিয়ে একটা দাগ টেনে দেবো। আমরা কখনো এই ভারতবর্ষ এইটাকে কাটতে গিয়ে আমরা কখনো
এরকম হিজিবিজি 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 করব না। অর্থাৎ কাটাটাও একটা সায়েন্টিফিক হবে, তার একটা লজিক্যাল থাকবে, দৃষ্টি নন্দনের মধ্যে কাটাকাটি হবে, যেন এই লেখাটা যেন এইটাই যেন বেশি প্রাধান্য পায় না। দেখা যাচ্ছে আমি লিখলাম আমার দেশ ভারতবর্ষ, আমি আমার দেশকে ভালোবাসি। এবার মনে করো যে এখানে আমিটা কাটবো, আমিটা ঠিক এইভাবে কাটবো, এই আমিটা ঠিক এইরকম এরকম 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 করে কাটবো না, দেখতে খারাপ লাগে। তাহলে দেখো এই যে ভারতবর্ষে এটা কেটে দিয়েছি, আবার এই ভারতবর্ষে এটাও কেটেছি, এর মধ্যে কিন্তু এটা কাটার মধ্যেও কিন্তু একটা দৃষ্টিনন্দন একটা বিষয় এখানে জড়িত আছে। কিন্তু দেখবে অনেকে কিন্তু এই ভুলগুলো করে, এটা করা যাবে না। দাগ নাম্বার অবশ্যই যেন থাকে। আমি লিখছি 1-এর ক, কিন্তু আমার উত্তরটা হচ্ছে 1-এর গ, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। বারবার কিন্তু এইদিকে খেয়াল রাখতে বলেছেন প্রত্যেকটা যারা এক্সামিনার আছে, যারা খাতা দেখেন তারা। আর খাতার প্রশ্ন কীভাবে শেষ করবে এইটা আমি বলে দিলাম, ঠিক এইভাবে লিখবে। এই গেল খাতার বিষয়, খুঁটিনাটি বিষয়। যতটা তুমি চাইবে ততগুলোই কিন্তু তোমাকে পেজ দেওয়া হবে। পেজের ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য বোধ নেই, এটা কিন্তু মাথায় রাখবে। এবার মনে করো আমাদের প্রথম পৃষ্ঠা এটা আমরা লিখছি। এবার আমি মনে করো দুটো পৃষ্ঠা নিয়েছি, এই একটা মনে করো একটা পেজ নিয়েছি, এই একটা পেজ নিয়েছি। তাহলে আমি যখন পেজগুলো নিচ্ছি, মূল খাতা আমার এটা, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখতে হবে, তোমরা জানো। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো লিখতে হবে, সব লিখতে হবে। তো এইখানে আমি কি করব, একদম প্রথম পেজে যেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন লিখতে হচ্ছে ঠিক উপরে আমি মনে করো প্রথম একটা পেজ নিয়েছি, এখানে 1 দেব প্লাস। পরে আরেকটা পেজ নিয়েছি, এখানে আবার 1 দেব প্লাস। মনে করো পরে আরেকটা পেজ নিয়েছি, আবার 1 প্লাস দেব দিয়ে, তাহলে আমি কটা পেজ নিলাম, 3টে। এখানে সমান সমান 3টে লিখব। কিন্তু আমি যখন পেজ নিচ্ছি, এখানে যেমন 1 লিখছি, এখানেও 1 লিখলাম। দ্বিতীয় পেজ যখন নেব, সেই পেজের উপরে যে লুজ সেটা কিন্তু এখানে আমি 2 লিখব। যখন 3টে পেজ নেব, সেখানে এখানে কিন্তু 3 লিখব। 4টে নিলে পরপর ওই সিরিয়ালটা 1 2 3 4 1 2 3 4 হয়ে যাবে। কিন্তু এইখানে কিন্তু 1 2 3 4 হবে না, এখানে যতবার নেবে 1 প্লাস, 5 বারও নিলে 5 বারের মাথায় 1 প্লাস। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এইভাবে তুমি খাতা লিখে দেবে। এবং টোটাল সংখ্যা এখানে দেখা গেল পেজ তুমি 4টে নিয়েছো, তাহলে এখানে +1 দাও সমান সমান 4টে। তাহলে এদিকেও কিন্তু পরপর সিরিয়াল 4টে পেজ আছে। কিন্তু তা যদি না হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি কোন পেজটার পরে কোন পেজটা আমি গুলিয়ে ফেলবো। সুতরাং ওইখানে কন্টিনিউ হবে সিরিয়ালটা, কিন্তু এখানে 1 প্লাস 1 প্লাস করে লাস্ট টোটালটা হবে 4। ক্লিয়ার? এইভাবে কিন্তু, এবং এটা ইনভিজিলেটর যিনি থাকবেন, ও তোমার ঘরে যিনি দায়িত্বে থাকবেন, তার দিয়ে এখানে কিন্তু সিগনেচার করিয়ে নেবে। অবশ্য তিনি সিগনেচার করে দেবেন, কোনো সন্দেহ নেই। বোঝা গেল? এবারে আসি যে এটা তো গেল খাতার বিষয়। এবারে আসি প্রশ্নের উত্তর কিভাবে লিখবো স্যার। ইতিহাসের কথায় এবার আসি আমরা। ইতিহাসে যে এসে কিউগুলো আছে, স্যার অনেকে বলছো যে স্যার জায়গা যা আছে ওইখানে কি জায়গা ধরবে, কিছু কিছু এসে কিউ বড় আছে, তো সেখানে আমরা কি করব, কিভাবে লিখব। আমার কথা হচ্ছে সেটা কিন্তু আগে থেকে উত্তরটা বাড়ি থেকে রেডি করে নিয়ে যেতে হবে। কেমন? মনে করো ইয়ং বেঙ্গল কাদের বলে? কেউ 1 লাইনে লিখে আসবে ডিরোজিওর অনুগামীদের ইয়ং বেঙ্গল বলে, যে এটা লিখে আসলো। আর যে লিখে আসবে যে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর পাশ্চাত্য এবং সংস্কার নিয়ে যে আন্দোলন করেছিলেন এবং তার অনুগামী হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে এই আন্দোলনে নিজেদেরকে সামিল করেছিলেন, তাদেরকে আমরা বলছি ইয়ং বেঙ্গল। প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দুজনের নাম দিয়ে আসলাম। এইভাবে লেখা। আর যে কেউ যদি শুধু লেখে ডিরোজিওর অনুগামীদের ইয়ং বেঙ্গল বলে, তুমি এবার বলো কত নাম্বার পাবে? এখন প্রশ্ন হচ্ছে স্যার দ্বিতীয়বারের জন্য তো বেশি জায়গা লেগে গেল। দ্বিতীয়বারের জন্য যে উত্তরটা আমি বললাম সেটা জায়গা লাগলেও ওই জায়গার মধ্যে ভরে যাবে।
হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিও তার পাশ্চাত্যবাদী নীতি বা পাশ্চাত্য নীতি এবং সমাজ সংস্কারের নীতিতে আকৃষ্ট হয়ে হিন্দু কলেজের তরুণ ছাত্ররা তার অনুগামী হয়েছিল। এদেরকে আমরা বলছি ইয়ং বেঙ্গল, বয়সে এরা তরুণ ছিল বলে। দুজনের নাম প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, কুমুদ রঞ্জন মল্লিক, রাধানাথ সিকদার, দুজনের নাম লিখে দিয়ে আসবে। তাহলে দেখো উত্তরটা একদম 100% হলো। যদি উডের ডেস্ক প্যাস আছে, কেউ লিখবে যে চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা জারি করেছিল উডের ডেস্ক প্যাস, এটা উত্তর। আবার এটা উত্তর যে 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা বা দলিলনামা পেশ করেন শিক্ষা সংক্রান্ত, তাকে বলে উডের ডেস্ক প্যাস, এটাও একটা উত্তর। তাহলে উত্তরের মধ্যে দেখো কত ঘাটতি থেকে যাচ্ছে। ঠিকঠাক উত্তর কিন্তু লিখে আসতে হবে। আমরা বাইরে এসে বলি যে আমি সবই লিখেছি, নম্বরটা কম পেলাম। কেন কম পেলাম, কারণ কি? তার কারণ কিন্তু এইগুলো, এই যে ছোট ছোট ভুলগুলো আমাদেরকে নম্বর থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়। আমরা এই জায়গায় যাব না। জাদুঘরের পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কি? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, এখানে 8টা পয়েন্ট হবে না, এখানে বড় জোর 4 থেকে 5টা পয়েন্ট হবে। আর সঙ্গে থাকবে কি জাদুঘরের সংজ্ঞা। তুমি আইকমের সংজ্ঞা দিতে পারো বা অন্যান্য ঐতিহাসিকদের সংজ্ঞা দিতে পারো। সংজ্ঞাতেও বইতে 3টে সংজ্ঞা আমরা পাই। তো 3টে সংজ্ঞার মধ্যে তুমি 3টেই লিখতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। সেখান থেকে তুমি আইকমের সংজ্ঞাটাই দাও, ওটাই যথেষ্ট, ওটা দিলে। আর অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, ওখানে 3 থেকে 4টে পয়েন্ট আছে, একটা উপসংহার, এই তো উত্তর কমপ্লিট। 8 নম্বরের প্রশ্নে 8টাই যে পয়েন্ট লিখতে হবে এরকম কোনো মাথার দিব্যি দেওয়া নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সব প্রশ্নের উত্তর 8টা পয়েন্ট আসবে না, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর 8টা পয়েন্ট আসবে। যেমন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে লেনিন হবসনের ব্যাখ্যা করো। এইখানে কি লিখবো? প্রথমে যদি হবসনটা লিখি, হবসনের বই দিয়ে হবসন কে, হবসনের বইটা কি, হবসনের এই বইটা কত সালে প্রকাশ হয় বলে একটা ভূমিকার মধ্যে লিখে আসবো। তারপরে হবসনের বক্তব্য 3টে থেকে 4টে, এবং তারপরে ওর ওই বক্তব্যের ত্রুটি বা সমালোচনা অন্তত 3 লাইন লিখে আসতেই হবে। তারপরে ধরো এবার লেনিনের ওই রকম ভূমিকা, বইটার নাম, কত সালে প্রকাশ হয়েছিল, তারপরে তার বক্তব্য, এবার সমালোচনা 2 থেকে 3টে লাইনে লিখে আসতেই হবে। তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট। তাহলে এখানে দেখো ওই অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকার যে উত্তর, তার থেকে এই উত্তরটা কিন্তু একটু বড় হলো। আবার দেখো বড় হবে চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে বিভিন্ন ভূমি বন্দোবস্ত উল্লেখ করো। তো এখানে তোমাকে ওই 1 সালা, 5 সালা, 10 সালা, রায়তওয়ারি, ভায়াচারি, মলওয়ারি লিখতেই হবে। তাহলে এখানে এইগুলো লিখতেই হবে, না লিখলে তো তোমার উত্তর কমপ্লিট হচ্ছে না, কারণ এটাই তো তোমার কাছে চেয়েছে। আবার দেখো, মনে করো অতীত পুনর্গঠন এই জাদুঘরের প্রকারভেদ, অন্তত পক্ষে 6 থেকে 7টা তোমাকে লিখেই আসতে হবে। তোমার এই প্রকারভেদগুলোই তো তোমার কাছে উত্তরে চেয়েছে, যে কত ধরনের আছে। আমরা জানি অনেক, 16 থেকে 17টারও প্রকারভেদ জাদুঘর এখানে আছে। সেইখানে তুমি 1 লাইন হলেও, 1.5 লাইন হলেও, 2 লাইন হলেও তুমি জাদুঘরটার নাম লেখো। ঐতিহাসিক জাদুঘর, নেট জাদুঘর, এরকম জাদুঘর, জৈব জাদুঘর, এরকম জাদুঘরের নামগুলো লিখে আসবে। এবং ওই জাদুঘরের গুরুত্ব কি যদি 1 লাইনে পড়ো লিখে এসো, উত্তর কমপ্লিট। এটা কিন্তু করতেই হবে। ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব কী ছিল, ভারতীয় অর্থনীতি রেলপথের প্রভাব, সেখানে কিন্তু 6 থেকে 7টা পয়েন্ট তোমাকে লিখতে হবে ভূমিকা এবং সূচনা দিয়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকের উত্তর সূচনা একটু সুন্দর হওয়া উচিত, সূচনাটা, কারণ যেটা দেখেই প্রথমে পরীক্ষকের মধ্যে একটা ধারণা জন্মাবে যে না, এর মধ্যে আমি কিছু পাবো। সূচনাটা 2 লাইন হলেও, 2.5 লাইন হলেও কিন্তু একটু সুন্দর হওয়া উচিত। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি, সূচনাটা একটু সুন্দর হলেই বোঝা যায়। বোঝা গেল কি বলেছি? তাহলে এইভাবে তোমরা ইতিহাসে করে আসবে। সাল, ইতিহাসের সাল একটা মস্ত বড় ফ্যাক্টর। তোমরা জানো যে স্যার সাল দেবো কিনা, তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার সাল দেবো কিনা। দেখো, সালের ব্যাপারে আমি বলছি, সালটা কিন্তু বাধ্যতামূলক না। এবার উত্তর চেয়েছে কত সালে রেলপথ স্থাপন হয়েছিল, 1853। তোমার মনে নেই, তুমি লিখে আসলে 1753। দরকার কি ছিল? মনে নেই যখন, দরকার কি ছিল? পরীক্ষক তো বলেনি যে তোমার সাল দিতেই হবে। হ্যাঁ, এবারে শর্ট প্রশ্নে হয়তো কিছু সাল চেয়েছে।
সেই সালটা যে রামকৃষ্ণ মিশন কে কত সালে প্রতিষ্ঠা করেছিল, একদম পাক্কা দুটো লাইনে উত্তর হবে, এক লাইনে দুটো উত্তর দেবে না, দুটো উত্তর চেয়েছে, দু লাইন লিখবে। প্রথমে কি লিখবে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ, প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর কি হবে, ওই সেই বক্স করে করবে যে 1897 সালে রামকৃষ্ণ মিশন বা মঠ প্রতিষ্ঠা হয়, এটা উত্তর। কিন্তু এখানে পারফেক্ট উত্তর চেয়েছে সাল, সাল দিতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে তোমার যদি মনে হয় সাল যদি মনে থাকে তাহলে দেবে, নাহলে দেবে না। কোটেশান, কোনো কোটেশান যদি তুমি লেখো অবশ্যই প্রথমে ইনভার্টেড কমা দিয়ে শুরু করবে, ইনভার্টেড কমা। আর যদি মনে করো যে কোটেশনের সবটা মনে নেই, ইনভার্টেড কমা তুলে দাও, ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই, একদম ইনভার্টেড কমা তুলে দিয়ে তুমি তোমার মতন করে তুমি ওই উক্তিটা তুমি করে এসো, কোনো অসুবিধে নেই। বোঝা গেল কি বলেছি? হাতের লেখা, দেখো কারো হাতের লেখা খুব জড়ানো হয়, কারো হাতের লেখা খুব জড়ানো পেঁচানো হয়, কারোর হাতের লেখা একটু অসুন্দর হয়, কারোর হাতের লেখা সুন্দর হয়। সুন্দরের সঙ্গে অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, হাতের লেখাগুলো কিন্তু একটু যেটা করবে একটু গোটা গোটা করে করবে, এবং একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ যেন না মিলে যায়, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে। ঠিক আছে, কি বলেছি? একটু ফাঁকা ফাঁকা দিয়ে, তোমরা যেভাবে দেখাচ্ছি একটু ফাঁকা ফাঁকা দিয়ে এইভাবে তোমরা যদি লিখে আসো, একটু যদি লিখে আসো তাহলে কিন্তু পরীক্ষক যিনি তিনি কিন্তু দেখতে পারেন কতটা ফাঁকা দেবো। এখানে যতটা ফাঁকা দিলে এখানেও ততটা ফাঁকা দাও, তারপরের শব্দটাও ততটা ফাঁকা দাও। তাহলে এরকম ফাঁকা ফাঁকা দিয়ে যদি আমরা লিখি, তাহলে গোটা গোটা করে যদি লিখি একটু বড় কোনো অসুবিধা নেই। আর পরীক্ষা হলে বড় হয়, সবারই হয়, আমারও হয়েছে। সুতরাং একটু বড় বড় হলেও কোনো অসুবিধে নেই, তুমি যত পৃষ্ঠা চাইবে তত পৃষ্ঠায় দেবে, কোনো অসুবিধে নেই। সুতরাং এরকম লিখবে, যেন এরকম না হয় যে আমি যেটা লিখছি সেটা পরীক্ষক বুঝতে পারছে না, পরীক্ষক বুঝতে পারছে না, এরকম যেন না হয়, এরকম যেন না হয়। এই ফাঁকাটা কিন্তু থাকা উচিত আমার কাছে মনে হচ্ছে। শোনো, পরীক্ষার আগে তোমরা অনেক কিছু জানো, অনেক স্যার ম্যাডামরাও বলে দিয়েছে, আমরাও বলে দিলাম। আর কি করবে, পরীক্ষার খাতায় সঠিকভাবে উত্তরটা লেখার জন্যে অবশ্যই সূচনা, ভূমিকা বা উপসংহার এগুলো লিখবে। এবং ইতিহাসের ক্ষেত্রে যদি তোমার মনে হয় কোনো বইয়ের নাম লিখছি আমি পারি, লিখে তলায় আন্ডারলাইন করে দেবে, এরকম তলায় আন্ডারলাইন করে দেবে। যদি মনে হয় আমার এই পয়েন্ট মনে নেই, তুমি কি করবে, প্যারা প্যারা করে লিখে আসবে। সেই প্যারা প্যারা করে লেখার পর সেই প্যারার মধ্যে মনে করো কোনো শব্দ তোমার কাছে মনে হচ্ছে যে এই প্যারার মধ্যে এই শব্দ দুটো সবথেকে গুরুত্বপূর্ণ, সেই শব্দ দুটো নিচে আন্ডারলাইন করে দাও অন্য কালি দিয়ে, কালো এবং ব্লু দুটো কালি তোমরা জানো, আন্ডারলাইন করে দাও। তাহলে পরীক্ষক কিন্তু প্লিজড হবেন। তাহলে পরীক্ষককে প্লিজড করার দায়িত্ব কিন্তু তোমার, পরীক্ষককে খুশি করার দায়িত্ব তোমার। কিভাবে করবে, ঠিক যেভাবে বলছি ঠিক এইভাবেই লিখে আসবে। উত্তর একটা পয়েন্ট ভেঙে চারটে করবে না, কারণ যারা খাতা দেখে তারা অভিজ্ঞ ব্যক্তি, সুতরাং ওই চালাকিটা একদম করতে যাবে না। খাতাটা সুন্দর করবে, মার্জিত করবে, রুচিশীল করবে। পয়েন্ট চারটের জায়গায় যদি চারটে মনে থাকে চারটেই লিখে আসবে, যদি ছটা মনে থাকে ছটাই লিখে আসবে। পয়েন্ট ভেঙে চারটে পয়েন্টকে আটটা করবে না, চারটে পয়েন্টকে ছটা করবে না। করতে গেলেই কিন্তু ভুল ধারণা পরীক্ষকের মধ্যে তৈরি হবে যে এই ছেলেটা আমাকে প্রভাবিত করে পয়েন্টগুলোকে ভেঙে ও বেশি করে আমাকে দেখাচ্ছে আমি কতটা লিখেছি। পৃষ্ঠার সঙ্গে 8 নম্বরের উত্তরের কোনো সম্পর্ক নেই। 8 নম্বরের উত্তর টু দ্য পয়েন্ট লিখতে হবে, সেখানে পৃষ্ঠার সংখ্যা কোনো বিবেচ্য বিষয় নয়। অনেকে দেখেছি 4টে 5টা পৃষ্ঠাতেই সে অনেক নম্বর পাচ্ছে, কারণ তার হাতের লেখাটা সুন্দর, একদম টাইপের মতো করে লিখে সে পুরোটাই কভার করেছে এবং টু দ্য পয়েন্ট লিখেছে। কোনো গ্যাজানোর কোনো জায়গা নেই, কোনো বাড়তি লেখার কোনো জায়গা নেই। যেখানে জায়গা নেই সেখানে কেন লিখতে যাব? ওর জন্য তো আলাদা কোনো নম্বর হবে না, হবে কি? হবে না। তাহলে এটা কেন করতে যাব? আর আবার বলি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে সবার আগে কোন প্রশ্নটা লিখবে। তোমার কাছে যদি মনে হয় যে এসএ কিউগুলো প্রথমে লিখে নিলে আমার ভালো হয়, তুমি প্রথমেই এসএ কিউ লিখে নাও। তোমার যদি মনে হয় যে আমার প্রথমে বড় প্রশ্ন আমি লিখলে ভালো হবে, তুমি বড় প্রশ্নই লিখে নাও, কোনো অসুবিধে নেই। কিন্তু ঠক্কর খাবে, ধাক্কা খাবে, সেই প্রশ্ন প্রথমে ধরবে না, পরিষ্কার কথা।
প্রথমেই কিন্তু এটা করবে না। আর একটা কথা বলি যে আমাদের প্রথমে যে এমসিকিউ আছে, সেই এমসিকিউ 20টা নম্বরের এমসিকিউ আছে তোমরা জানো। সেই এমসিকিউগুলো কীভাবে লিখবো স্যার? শুধু দাগ নাম্বার দিয়ে একের গ এইভাবে কি দাগ নাম্বার দিয়ে উত্তরটা কমপ্লিট করে আসবো? আমি বলবো এইটা করা উচিত না। আমি বলবো কেন? তুমি একের গ দাগ দেখে লিখেছো উত্তর, এবার সেই পরীক্ষককে কিন্তু আবার সেই প্রশ্ন বের করে ওখানে আবার একের গ দাগ দেখতে হবে, দেখে উত্তরটা দেখতে হবে ঠিক আছে কিনা। কি করব? মনে করো এক দাগ লেখা আছে যে ভারতের রেলপথের জনক হলেন। তারপরে মনে করো লেখা আছে ডালহৌসি, বি দাগ লেখা আছে রিপন, সি দাগ লেখা আছে হেস্টিংস, ডি দাগ লেখা আছে মেকলে। তুমি কি করে এলে উত্তরে? তুমি কি করে এলে? একের উত্তর হচ্ছে ঠিক এইভাবে উত্তরটা লিখে আসলে। এইটা করতে যেও না। কি করব স্যার তাহলে? আমার মতে যেটা একের ক মনে করো, এটা একের কটাও তুমি ঠিক এইভাবে পুরো প্রশ্নটা লিখলে, পুরো প্রশ্নটা যে ভারতের রেলপথের, এতে সময় বেশি লাগে না, কোনো অসুবিধে নেই। এর থেকে বেশি প্রশ্নের নম্বরে অ্যান্সার আমরা করে এসছি, সুতরাং এতে কোনো সময় লাগে না। অনেকে বলছে স্যার সময় তোমরা পেয়ে যাবে। তারপরে লেখো ডালহৌসি, তাহলে পরীক্ষক ভীষণ প্লিজড হবে। পরীক্ষক সঙ্গে সঙ্গে দেখে সঙ্গে সঙ্গে এখানে টিক দিয়ে দিল, যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে এখানে ক্রস দিল। সুতরাং ভুল হলে যেমন পরীক্ষক খুব প্লিজড হবে, আবার ঠিক হলেও পরীক্ষক প্লিজড হবে, কারণ তার খাতা দেখতে সুবিধা হচ্ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু মাথায় রেখো। এইরকম এক লিখে ডালহৌসি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু লিখে আসবে না। আমার মনে হয় এইভাবে তোমরা যদি এসএকিউগুলো এমসিকিউগুলো যদি লিখে আসো তাহলে খুব ভালো হয়। আর এসএকিউর জন্য তোমাদের যেটা থাকবে, তোমাদের একের ক লিখে এরকম বক্স দেওয়া থাকবে, আর সেই বক্সের মধ্যে তোমাদের উত্তরটা লেখা থাকবে। খ, সেই বক্সের মধ্যে উত্তরটা লিখতে হবে। ক্লিয়ার? সুতরাং সেখানে তুমি যদি এক দাগ পারলে এক দাগ, ক দাগ পারলে ক দাগ লিখলে, খ দাগ যদি না পারো সেটা ফাঁকাই থেকে যাবে। আবার গ দাগও বক্স আছে, সেখানে তুমি গ দাগটা যদি পারলে এখানে লিখলে। সুতরাং এটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু চাপটা আমি যেটা মনে করি যে প্রথম যে এমসিকিউগুলো লিখতে হবে ওটা প্রশ্ন ধরে তারপরে যেটা উত্তর হবে সেই দাগটা দিয়ে, সি হলে সি দিয়ে উত্তরটা লিখে দাও। এইভাবে তোমরা এই যে পরীক্ষার দিনগুলো আছে এগুলো করো। আরেকটা কথা, টাইমটা কি? এখন কি টাইম? এখন হচ্ছে পিক টাইম, তাই তো? কী করবো স্যার, কীভাবে পড়াশুনো করব? দেখো এইটা পড়াশুনোটা করতে গেলে আমি যেটা মনে করি, রাত জাগা যাবে না, যা করেছো সেইগুলোই পড়বে। সময় ধরে ধরে যদি তোমার কমপ্লিট হয়ে যায়, রিল্যাক্সের মুডে থাকো, রিল্যাক্স মুডে গান শোনো, মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভাই বোনের সঙ্গে গল্প করো, কোনো অসুবিধে নেই। পড়া যদি থাকে ঠিক বেরিয়ে আসবে, সুতরাং পড়া যদি না থাকে কোনো দিনও বেরোবে না। সুতরাং রিল্যাক্স মুডে থাকো। আর যারা এখনও প্রস্তুতি নিতে কিছুটা বাকি আছে তাদের কাছে বলবো সময়টাকে মেনটেন করে এগিয়ে যাও। সময়টা বলতে কীরকম? একটা রুটিন করো, সেই রুটিন করে রুটিন ধরে ধরে তোমার কোন কোন সাবজেক্টে ত্রুটি আছে বা দুর্বলতা আছে সেই সাবজেক্টগুলো রুটিনের আগে রাখো। আর যেগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে, ভয় নেই, সেই সাবজেক্টগুলো পেছনে রাখো। তাহলে কি হবে দেখবে এক সপ্তাহের মধ্যে তুমি অনেকটা কভার করতে পারছো। অনেক দিন পরে পরীক্ষা আছে, অনেক সাবজেক্ট তোমাদের আমি জানি। সুতরাং এখনও যা সময় আছে, কেউ যদি মনে করে আমি ফিরে আসতে পারে। বোঝা গেল কি বললাম? রাত জাগবে না, অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুম মাস্ট বি লাগবেই। আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বলেছি পরীক্ষার আগে
রাত জাগবে না, রাত জাগলে শরীর খারাপ হবে, শরীর খারাপ হলে মন খারাপ হবে, আর মন খারাপ হলে মনের ভিতরে যা থাকে সমস্তটাই স্পষ্টভাবে প্রকাশ পাবে না। আর শরীর মন যদি চাঙ্গা থাকে সমস্তটাই স্পষ্টভাবে প্রকাশ পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে পরীক্ষার আগে আমরা কি করব? রাত জাগবো না, নির্দিষ্ট রুটিন মেপে চলবো, খাওয়া দাওয়া সঠিক করব, এমন খাওয়া দাওয়া করবো না যে শরীরটা আমার খারাপ করে, সেদিকেও নজর রাখতে হবে। আর মা বাবা এ কটা দিন আমাদের সঙ্গে থাকবে, বিশেষভাবে সঙ্গে থাকে, আমরা জানি বিশেষভাবে নজর রাখে আমাদেরকে। আমরাও তার সমুদায় উচিত বা সমুদায় আমাদের যে রেজাল্ট সেটা আমরা মা বাবাকে করে দেখাবো। এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা রইল আমার এই ভিডিওটা দেখবার জন্য।